আসসালামু আলাইকুম। এলইডিবিতে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের 563 নাম্বার ব্যাচের 14 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক রেজু। আচ্ছা, প্রথমেই স্ট্রাকচারটা নাকি সেটা হচ্ছে ডক টাইপ, হেড, আর এর ভিতরে হবে আমার বডি। বডি আচ্ছা, আর এর ভিতরে জাভাস্ক্রিপ্টের কোড করার জন্য আমাদের কি আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে দেব। এখন আমি যদি কোনো কিছু রান করতে চাই, অর্থাৎ জাভাস্ক্রিপ্টে কোনো কোড লিখলে আমি যদি এমনিতে লিখি যে হ্যালো ওয়ার্ল্ড, সেভ দিয়ে যদি এখন এটা রান করি, যে এখানে কোনো আউটপুট দেখা যাচ্ছে না। তো এটা আউটপুটে দেখানোর জন্য আমাদের কি করতে হবে সেটা হচ্ছে, এটা গত ক্লাসে আমি বলেছিলাম, ডকুমেন্ট ডট রাইট, ধরেন যে হ্যালো ওয়ার্ল্ড, সেভ দিয়ে যদি এখন রিলোড করি, এই যে হ্যালো ওয়ার্ল্ড দেখা যাচ্ছে। আর এখানে আমি একটা দেখা যায়। আচ্ছা, আমার মনে পড়েছে, আমি গত ক্লাসে যে ইয়াটা দিয়েছিলাম সেটা হচ্ছে এখানে একটা ইয়া থাকবে, হেডিং থাকবে। আর হেডিংটা ডিফল্ট ভাবে কি থাকবে, খালি থাকবে। আর এই যে এখানে হ্যালো ওয়ার্ল্ড বা সামথিং লিখতেছি আমি, এটা কি এই H2 এর মধ্যে গিয়ে বসবে, এরকম কিছু একটা দিয়েছিলাম আমি। জি জি, করতে পেরেছিলেন? হ্যাঁ, ইজি জিনিস। আচ্ছা, এখন এই যে মানটা আছে হ্যালো ওয়ার্ল্ড, এই লাইনটা যদি অনেক বড় হয়, ধরেন যে হ্যালো উই আর স্টুডেন্ট অফ 563, বেশ। তো এখন এটা যদি দুইবার রান করতে হয়, মানে দুইবার আউটপুটে দেখাতে হয়, যে এখানে একবার থাকবে আরেকবার নিচে থাকবে, তখন কি আবার আমার এই লাইনটা কি ডুপ্লিকেট করতে হবে। আর এখানে যদি আমি বিআর দিই, সেভ, এই যে দুইবার দেখা যাচ্ছে, বুঝতে পেরেছেন? তো এখন এই কাজটা করার জন্য আমাদের কি এই লাইনটা দুইবার লিখতে হচ্ছে। তো আমরা এই জাভাস্ক্রিপ্টে এই লাইনটা আবার কি করতে পারি, একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে পারি। সেটা হচ্ছে ভেরিয়েবল যে কোনো নামের হইতে পারে। আমি দিলাম যে ধরেন যে ভেরিয়েবল নেম যে কোনো কিছু হইতে পারে, তবে জাভাস্ক্রিপ্টে যে কিওয়ার্ড আছে ওগুলোর সাথে না মিললে হলো। আমি এ নিলাম, এ ইকুয়াল দিয়ে কি এই লাইনটা যদি এই জায়গায় লিখে দিই, সেভ,
এখন কি এই জায়গাতে আমাদের কি লিখতে হবে তাহলে? এই যে ভেরিয়েবলের নেমটা যেটা আছে এটা কোটেশনের ভিতরে দিলেও হবে, আবার না দিলেও হবে। আমি এ লিখলাম, এ দিলে কি এই যে রিলোড করলাম, তারপর কি দেখাচ্ছে? হ্যালো উই আর স্টুডেন্টস অফ 563 ব্যাচ। আবার যদি আমি এই লাইনটা আবার রান করাইতে চাই তখন কি এভাবে ডকুমেন্ট ডট রাইট এ, অর্থাৎ আমরা কি ভেরিয়েবলের মধ্যে ডাটা রেখে কাজ করতে পারবো জাভা স্ক্রিপ্টে, যে একটা লাইন আমাকে কি বারবার লিখতে হবে না। এটুকু বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা আচ্ছা, এই কাজটাই আবার কি এই যে ভেরিয়েবলের মধ্যে আমরা যদি মানে অনেকবার লিখি তাহলে এটা 3বার দেখা যাচ্ছে। এই যে রিলোড করলাম, এখন আমি চাচ্ছি যে এখানে 2বার কি যে 563 ব্যাচের স্টুডেন্ট থাকবে, আর নিচে যখনই আসবো এখানে বলবে যে আমার না, এটা 563 ব্যাচ না, এটা হচ্ছে 600 ব্যাচের স্টুডেন্ট আমরা। তাহলে আমরা কি করতে পারি যে নিচে আমরা কি ওই ভেরিয়েবলটা আবার লিখবো, সেটা হচ্ছে ভেরিয়েবল, এটার মানটা যদি আমরা চেঞ্জ করতে চাই এটা হচ্ছে একটা স্পেস দিয়ে ইকুয়াল দিতে হবে, আর কোটেশনের ভিতরে আমরা বলে দিব যে হ্যালো উই আর স্টুডেন্ট অফ 600 ব্যাচ। সেভ দিলাম। এখন সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, এই যে এই জায়গায় দেখা যায় যে উই আর দ্য স্টুডেন্ট অফ 600 ব্যাচ। অর্থাৎ কি আমরা ভেরিয়েবলের মানটা আবার চেঞ্জও করতে পারবো, তাই না? ওর মধ্যে যে ভ্যালুগুলো আছে নিচে যদি বুঝি নাই। জি জি। আচ্ছা, এই কাজটাই আবার কি দেখেন, আমি আরেকবার গোড়া থেকে দেখাই দিই যে ভেরিয়েবলের মধ্যে আমরা কি নিব, একটা এ নিতে পারি, আর এখানে ইকুয়ালে বলে দিব যে আওয়ার কান্ট্রি নেম বাংলাদেশ। আমি সেভ দিলাম। আচ্ছা, মাইক্রোফোনগুলো অফ রাখবেন, কথা বলা শেষ হলে মাইক্রোফোনগুলো অফ করে দিবেন। আর এখানে আমি যদি আউটপুট দেখাইতে চাই তাহলে আমাকে কি লিখতে হবে? ডকুমেন্ট ডট রাইট, আর এর মধ্যে আমরা কি বলবো? এই যে এ, সেভ দিলাম। তারপর যদি রিলোড করি যে দেখা যাচ্ছে যে আওয়ার কান্ট্রি নেম বাংলাদেশ। আর এটাই যদি আমি নিচের লাইনে আবার চেঞ্জ করতে চাই তাহলে কি আমরা আলাদা ভেরিয়েবল নিয়েও করতে পারি। সেটা হচ্ছে ভেরিয়েবল, যদি ভেরিয়েবলের নেমটা চেঞ্জ করে দিই আমি বি ইকুয়াল যে আওয়ার কান্ট্রি নেম ইজ ইন্ডিয়া। সেভ দিলাম। তাহলে এইটা আউটপুটে দেখতে গেলে আমাকে কি করতে হবে? যে আমি এই লাইনটা আউটপুটে দেখাইতে চাচ্ছি, অর্থাৎ এই জায়গাতে কি বলতে পারতেছেন না? ডকুমেন্ট ডট রাইট দিতে হবে, আর এর ভিতরে কি দিব? বি দিব। দিয়ে যদি সেভ করি, ভাইয়া আমি আমি তো ডকুমেন্ট ডট রাইট একবার কমেন্ট দিচ্ছি কিন্তু আমার আউটপুটে 2বার দেখাচ্ছে, যেমন হ্যালো আই এম রুবিয়া, 2বার দেখাচ্ছে হ্যালো আই এম রুবিয়া। আচ্ছা আগে ক্লাসটা দেখেন পরে প্র্যাকটিস করেন, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এখন এই কাজটাই আবার আমরা কি এই যে মানটা রাখতেছি ভেরিয়েবলের মধ্যে, আমরা যদি লেটের মধ্যে রাখি লেট এ ইকুয়াল যে রেজু ইজ মাই নেম, সেভ দিলাম। আর এটাও আমরা কি এই দেখেন আউটপুটে দেখাইতে পারবো, সেটা হচ্ছে ডকুমেন্ট ডট রাইটের মধ্যে বলে দিব এই যে এ, সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর যদি এখন রিলোড করি, রেজু ইজ মাই নেম দেখা যাচ্ছে। আর নিচে যদি আমি আরেকবার এই সেম ইয়াটা নেই, লেটের মধ্যে এ বলি ইকুয়াল যে নাজমুল ইজ মাই নেম, সেভ দিলাম। আর এখানে বলে দেবো যে ডকুমেন্ট ডট রাইট, এর ভিতরে কি দিব? সেটা হচ্ছে এ। এখন যদি আমি সেভ করি, সেভ দিয়ে যদি রিলোড করি
দেখা যায়? না তো আমরা যেটা লেট বুঝলাম, তো একবার ইউজ করা যাবে। হ্যাঁ, লেট হচ্ছে আমাদের কি একবারে ইউজ করা যাবে। আর এখানে যদি আমি এর ইয়াটা চেঞ্জ করে দিই, বি করে দিই, তখন যদি সেভ দিয়ে রিলোড করি, তখন আবার কি এই যে দেখা যাচ্ছে রেজু ইজ মাই নেম, রেজু ইজ মাই নেম। আর এই জায়গাতে আমরা কি বিআর ইউজ করতে পারি, সেটা হচ্ছে এই যে বিআর। সেভ দিয়ে যদি রিলোড করি, এই যে নিচে নেমে গেছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা আমি পুরোটাই কেটে দিলাম। তো শোনা যাচ্ছে না এটা কে? আচ্ছা, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এই এই জায়গায় আমি যে ইয়াটা দেখাবো, এটা যদি এই জায়গাতে দেখাতে চাই, তাহলে কি আমরা ডকুমেন্ট আইডির মাধ্যমে ধরে এই জায়গাতে কি ইনার এইচটিএমএল এর ভ্যালুটা কি পাস করে দিতে পারবো না? ওইটা আমাদের লাগবে। আচ্ছা, এরপর আমরা এই যে ডাটা টাইপস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এই জাভাস্ক্রিপ্টে 4 প্রকারের ডাটা টাইপস নিয়ে আলোচনা করব। কি কি? সেটা হচ্ছে যে এই যে ভেরিয়েবল এ ইকুয়াল হচ্ছে কি রেজু, এটা কোন ডাটা টাইপ? এটা হচ্ছে স্ট্রিং, তাই না? আর ভেরিয়েবল বি এর মধ্যে যদি আমরা বলি, সেটা হচ্ছে 1 2 3, এটা কি? এখন যখন আমাদের কোটেশনের ভিতরে থাকবে তখন কি এটা স্ট্রিং। আচ্ছা, আমি আরেকবার নিলাম, সেটা হচ্ছে ভেরিয়েবল সি, আর এটার মধ্যে আমি বলে দিব যে 100। তাহলে এটা কি হইলো আমার? এটা নাম্বার। আচ্ছা, ভেরিয়েবল ডি এর মধ্যে বলে দিব হচ্ছে ট্রু, এটা হচ্ছে বুলিয়ান, তাই না? আচ্ছা, এটা আমরা এই যে ওদের একটা কি টাইপ অফ অপারেটর আছে, টাইপ অফ অপারেটরের মাধ্যমে দেখতে পারবো। সেটা কিভাবে দেখেন, আমি যদি ডকুমেন্ট ডট রাইট লিখি, এর ভিতরে আমি বলি যে টাইপ অফ, যে এর টাইপ কি দেখা যাবে। এখন যদি আমি সেভ দিয়ে রিলোড করি, এখানে কি বলতেছে যে এর টাইপ অফ কি স্ট্রিং। আর এখন আমরা বি এরটা দেখতে চাই, তাহলে এখানে জাস্ট কি বি লিখে দিলেই তো হয়, তাই না? সেভ দিয়ে যদি রিলোড করি, তারপরেও কি বলতেছে এটা স্ট্রিং। আচ্ছা, দেখেন যারা নতুন ওনারা হয়তো বা আগে এগুলো দেখছে, এই কারণে বলতে পারতেছেন। যারা নতুন তারাও কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন, যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই বলবেন। আচ্ছা, বি গেল। এখন আমি যদি সি দেই, দেওয়ার পর রিলোড করি, এখানে কি বলতেছে নাম্বার। আর ডিটা যদি দেই, তাহলে এটা কি বলবে যে এটা একটা বুলিয়ান। বুঝতে পেরেছেন? এখন আমরা বুঝবো কিভাবে, তাহলে এই যে এক কথায় যদি কোটেশনের ভিতরে যাই থাকুক না কেন, এটা হচ্ছে আমাদের কি এক একটা স্ট্রিং। আর এই যে 1 2 3 4 5 6 7 এগুলো থাকলে এগুলো হচ্ছে নাম্বার। আর ট্রু অথবা ফলস, ট্রু অথবা ফলস আমার কোথায় লাগবে, এই যখন আমরা স্টেটমেন্টের কাজ করব, যে ইফ এলস এর কাজটা করব, সেটা আমি আজকে দেখাবো। যে ইফ এটা ইকুয়াল এটা, বা এটা সমান যদি এটা হয়, তখন কিছু একটা ঘটবে। আর কন্ডিশন যদি হুম, আচ্ছা, এখন এটা গেল। ডাবল কোটেশন কোটেশন কোনো পার্থক্য আছে নাকি? না, এখানে যে কোনো একটা দিলেই হলো, ঠিক আছে? এই যে একই দেখাবে। এখন আমি কোন কোটেশন দেখাবো আপনাদের, মানে একটা ইয়ার সাথে যুক্ত করা, কোনো কিছুর সাথে, একটা ভেরিয়েবলের সাথে আরেকটা ভেরিয়েবল অথবা স্ট্রিং এর সাথে ভেরিয়েবল যুক্ত। যে এখানে লেখা আছে রেজু, এখন আমি এটা আউটপুটে দেখাইতে চাচ্ছি যে ডকুমেন্ট ডট রাইট, মানে এখানে ডিফল্ট ভাবে আমার কি
ভেরিয়েবল বলেন বলেন হলো তো তিনটা, তাহলে আরেকটা হ্যাঁ, কি? আরেকটা নিয়ে String আলোচনা করতেছি, সেটা হচ্ছে অবজেক্ট নিয়ে আলোচনা করব। আর এখানে আমি এখন, সেটা হচ্ছে আমার ডিফল্ট ভাবে লেখা থাকবে যে মাই নেম ইজ, এন্ড ইজের পর এই যে রেজু আছে, এটা এখন আমরা কি ভেরিয়েবলের মাধ্যমে দেখাবো। তাহলে কি করতে পারি, সেটা হচ্ছে এই যে এগুলা কি এটা কোটেশনের ভিতরে আমাকে দিতে হবে, এটা যেহেতু স্ট্রিং। দেওয়ার পর আমি একটা প্লাস দিব, দেওয়ার পর কি এই ভেরিয়েবলের নেমটা যদি আমি দিয়ে দিই, দিয়ে যদি সেভ করি, আমি যদি রিলোড করি, এখানে কি দেখাচ্ছে যে মাই নেম ইজ রেজু। আর এটা দুইটা লেগে গেছে কেন, যে এই জায়গাতে আমরা একটা স্পেস দিতে পারি। সেভ সেভ দিয়ে যদি রিলোড করি, যে মাই নেম ইজ রেজু। তারপর এখন আমি যদি এটা ডুপ্লিকেট করি, কি পুরোটাই কি আবার এক লাইনে চলে আসতেছে। আমরা এগুলো নিচে নিচে নিয়ে আসার জন্য কি করতে পারি, ব্রেক দেবো। হ্যাঁ, এটা ব্রেক কি এখানেও আমরা দিতে পারি। এখানে দিলে কি একবারই হয়ে যাবে, সব জায়গাতেই ব্রেক পাবে। এখন যদি রিলোড করি, এই যে মাই নেম ইজ রেজু, মাই নেম ইজ রেজু, মাই নেম ইজ রেজু। এখন অনেক সময় এরকম প্রয়োজন হতে পারে, বা এখন আমার মনে হচ্ছে যে না, শুধু ব্রেক পাবে কি প্রথম লাইনটার পর, আর এই দুইটা কি এক লাইনেই থাকবে। অর্থাৎ কি, যে এটা সবার উপরে থাকবে, আর এটা লাইন এখানে থাকবে, আর এই লাইনটা কি এখানেই থাকবে। তাহলে কিভাবে কাজটা করব, সেটা হচ্ছে ব্রেকগুলো কিভাবে? আমরা কি আরেকবার কনকেটেশন করতে পারি না, এখানে প্লাস দিয়ে আমরা বলে দিব হচ্ছে পিআর। কনকেটেশন কি মানে হচ্ছে কি, আমি যে ক্লাস দিয়ে কোনো কিছু আনছি এটাকে কনকেটেশন বলতেছে? না না, এটা হচ্ছে যুক্ত করা। এই যে লাইনে প্লাস দিয়ে আমি এক লাইনে, এটা কি বুঝি নাই। কনকেটেশন বলতে তাহলে কি বুঝছি আমি? আমি এখানে কি করতেছি বুঝতে পারতেছেন না, সেটা হচ্ছে মাই নেম ইজ, বুঝি নাই আমি আপনাদের কথা। দুইজনের সাথে বললেন তো, কারোটাই বুঝতে পারি নাই। এখানে আমি ভ্যারিয়েবল দিয়ে কোনো কিছুকে কল করতেছি, তাই তো? একটা লাইনের জি 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 এটাকেই হচ্ছে কি কনকেটেশন বলতেছে। জি 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 আচ্ছা, এটা গেল। এখন আউটপুটে কি দেখাচ্ছে, এটা। আর এখন আমি যদি চাই, দেখেন আমি আপনাদের একটা মেথড সম্পর্কে বলবো, এগুলো আমি সব কেটে দিলাম। আর সেটা হচ্ছে এখানে না, আর এখানে বলবো যে ইন্টার ইওর নেম। এখন এটা লেখার পর সেভ দিয়ে যদি আমি রিলোড করি, ও কি বলতেছে যে ইন্টার ইওর নেম, সাপোজ যে কোনো কিছু একটা নেম হইতে পারে। আমি আমার নেম দিলাম রেজু, দিয়ে যদি ওকে করি, তাহলে কি হবে, কোনো কিছুই হচ্ছে না। আর এটা যদি আমরা আউটপুটে দেখাইতে চাই, তাহলে কি করতে হবে আমাদের, যে ওখানে যে নেমটা দিব সেটা কি আউটপুটে দেখাবে। তাহলে কি করতে হবে, একই যে ডকুমেন্ট ডট রাইট, এখানে আমরা কি দিয়ে দিব এ দেওয়ার পর যদি রিলোড করি, আর এখানে কি বলতেছে ইন্টার ইওর নেম, আমি রহিম দিলাম, দেওয়ার পর যদি ওকেতে ক্লিক করি, দেখা যায় রহিম। আর এটা কাজটা কিভাবে লাগবে আমি আপনাদের দেখাচ্ছি। আর তার আগে আমরা কিছু অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে জানবো, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। কি কি আছে, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, এক্সপোনেনশিয়েশন, ডিভিশন, মডিউলাস, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। এখান থেকে উপরেগুলো আপনারা সবাই বুঝেন মনে হয়, যে এটার কাজ কি, এটার কাজ কি, এটার কাজ কি, কি জানেন না সবাই?
জি। আচ্ছা এটা এক্সপোনেনশিয়াল, এটা তো এক্সপোনেনশিয়াল যেটা হ্যাঁ ওই যে exponential যেটা হচ্ছে ওই যে পাওয়ারে কাজ করে টু। হ্যাঁ টু হ্যাঁ। ফোর 16। আচ্ছা এখন আমরা যদি জাভাস্ক্রিপ্টের দুইটা সংখ্যার যোগফল করতে চাই তাহলে কিভাবে করতে পারি? ধরেন যে a এর মান দিলাম আমি 10 আর ভেরিয়েবল b এর একটা মান দিব, সেটার মান দিলাম কত 10। এখন এটা আউটপুট যদি আমি দেখতে চাই সেটা এখানে ডাইরেক্ট বলে দিতে পারি যে a এ প্লাস b। সেভ দিয়ে যদি এখন রিলোড করি দেখা যায়। জি। আর এটা যদি আমরা এই a প্লাস b এটা আমরা আরেকটা ভেরিয়েবলের মধ্যে নিতে পারবো, যে ওখানে থাকবে, জাস্ট আমি কি a প্লাস b এখানে লিখবো না। সেটা হচ্ছে ভেরিয়েবল সি এর মধ্যে আমরা কি এখানে বলে দিতে পারি যে এটা কি হবে, যে a প্লাস b। আর এখানে যদি আমরা সি লিখে দেই, সেভ দিয়ে যদি রিলোড করি তাহলে কি একই আউটপুট দেখাবে। আর আরেকটা জিনিস এখানে যদি আমি কোটেশন দিয়ে দিই তাহলে কি এই a প্লাস b এর মানটা দেখাবে? দেখাবে না তখন। তখন তখন কি দেখাবে? এই তখন শুধুমাত্র সি দেখাবে, কারণ যখনই আমরা কি এই যে কোটেশনের মধ্যে রাখবো তখন এটা কি ধরবে, এটা স্ট্রিং হিসাবে ধরে নেবে। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা এখন যদি আমি এডিশনের কাজটা দেখলাম, সাবট্রাকশন যদি দেখতে চাই তাহলে কি শুধুমাত্র এই জায়গাতে এই যে মাইনাস দিয়ে দিলে হয়ে গেল। তাহলে আউটপুট কত দেখাবে আমাদের? 20 থেকে যদি 10 বাদ দেওয়া যায় 0 ও 10 আমাদের। আর এখানে কি এই কোটেশনটা বাদ দিতে হবে। সেভ দিয়ে যদি আমি রিলোড করি এই যে 10 দেখাচ্ছে, ঠিক আছে। আর এরপর কি মাল্টিপ্লিকেশন, আর আমি যদি এখানে 10 ইন্টু 10 দেই, 10 ইন্টু 10 দিই তাহলে কি হবে? 100 দেখাবে। এই যে 100 দেখাবে, ঠিক আছে। লাস্টের দুটো দেখাবে। আচ্ছা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। হ্যাঁ ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। আর মডিউলাস তো সবাই বুঝেন, মডিউলাস কি? ভাগশেষ। না ভাগশেষ থাকবে। থাকলে দেখাবে, না থাকলে দিবে হ্যাঁ না। আচ্ছা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে কিভাবে কাজ করে সেটা হচ্ছে দেখেন, ইনক্রিমেন্ট মানে হচ্ছে কি বৃদ্ধি পাওয়া, তাই না? এখানে যদি আমরা কিভাবে লিখি যে a প্লাস 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 দেওয়ার পর এখানে যদি আউটপুটটা আমরা সরাসরি দেখতে চাই a, তাহলে এটা কি 1 করে বাড়বে। 10 এর সাথে যদি 1 প্লাস করা যায় তাহলে কত হবে? 11। এখন আমি যদি রিলোড করি কি দেখা যায়? সরি এখানে আমার কি দিতে হবে, রিলোড করি দেখা যায় ডকুমেন্ট ডট রাইটের মধ্যে আমি দিয়ে দিলাম a প্লাস প্লাস। আচ্ছা রিলোড, এই যে ওই লাইনটার জন্য দেখা যাচ্ছিল না। দেখা যায় এখানে আমি a এর মান যদি দেই 15 তাহলে এখন কত আউটপুটে কত দেখাবে? 16। আর এখানে যদি আমি যেই এই যে ডিক্রিমেন্ট তাহলে কি 1 করে কমবে। এগুলো এই লুপের ক্ষেত্রে লাগবে যে যতক্ষণ পর্যন্ত আমার ধরেন যে a এর মান দিয়েছি আমি কত, যে 100, আমি কন্ডিশনের মধ্যে বলে দিতে পারবো যে যতক্ষণ পর্যন্ত এটা 100 হবে না ততক্ষণ পর্যন্ত কি এক এক করে বাড়তেই থাকবে। ধরেন যে এখন একটার মান দিয়েছেন আমি 10, তখন আমরা কি 100 না হওয়া পর্যন্ত এখানে একটা একটা করে বাড়বে, যে 11 হবে, 12 হবে, 13 হবে, 14 হবে, 15 হবে, 16 হবে, এভাবে 100 পর্যন্ত বাড়বে। আচ্ছা এখন এই যে প্লাস মাইনাস অর্থাৎ যোগফল বিয়োগফলটা যেটা হলো আমরা কি ডিফল্ট ভাবে মানটা দিয়ে দিলাম। আমি যে আপনাদের এই যে ইয়াটা দেখালাম যে সেটা হচ্ছে এই যে প্রম্পট মেথডটা, এখানে এখন আমরা করতে পারি না যে এখানে আমরা যে বলে দিব যে
ইন্টার ইয়োর ফার্স্ট নাম্বার, সেভ দিলাম। আর এটা বাদ দিয়ে এখানে ডুপ্লিকেট দিলাম। আর এখানে আমরা বলে দিব হচ্ছে ইন্টার ইয়োর সেকেন্ড নাম্বার, সেভ দিয়ে যদি এখন আমি রিলোড করি, যে ইন্টার ইয়োর ফার্স্ট নাম্বার আমি দিলাম 25, তারপর আবার কি বলতেছে যে ইন্টার ইয়োর সেকেন্ড নাম্বার, আমি যদি 25 দেই, ওকেতে ক্লিক করি, এখানে শুধুমাত্র 25 দেখাচ্ছে, কারণ যে আমরা কি এই যে ডকুমেন্ট রাইটে শুধু এ এর মানটা দেখতে চাইছি। আর এখানে যদি আমি বলে দেই যে এ প্লাস বি, সেভ দিয়ে যদি এখন রিলোড করি, যে প্রথম নাম্বারটা কত চাচ্ছে, ধরেন যে আমি 100 দিলাম, ইন্টার ক্লিক করলাম, 100 দিলাম, এখানে কি দুইটা 100 পেয়ে গেছে, অর্থাৎ আমাদের যোগ হওয়ার কথা ছিল না, যোগ হয় নাই। কেন যোগ হয় নাই? আর আমি যদি ভেরিয়েবল সি এর মধ্যে কি লিখি, এ প্লাস বি, আর এটা টাইপ অফ যদি দেখতে চাই, টাইপ অফ কোনটা দিব, এখানে সি না, সি দিয়ে যদি এখন রিলোড করি, যে ফার্স্ট নাম্বার আমি 10 দিলাম, এখানে কি দেখাচ্ছে, স্ট্রিং দেখাচ্ছে না? হ্যাঁ, স্ট্রিং এর মধ্যে কি যোগ করা যাবে? না, আমাদের যোগ করতে যোগ String করতে কেন দেখাইলো? আমরা তো 100 দিলাম, তাই না? এটা কোটেশনের মধ্যে থাকতেছে। এই যে এই জায়গায় আমরা বলে দিয়েছি যে ইন্টার ইয়োর ফার্স্ট নাম্বার, এই প্রম্পট মেথডটা ইউজ করলে ওটা ডিফল্ট ভাবে স্ট্রিং এই পাবে। আমাদের কি করতে হবে, স্ট্রিং থেকে নাম্বার কত পায়? স্ট্রিং থেকে নাম্বার নিতে হবে। নাম্বারে নিতে হবে। তো আমরা স্ট্রিং থেকে নাম্বারে কিভাবে নিব, সেটা হচ্ছে এখানে বলতে পারি যে স্ট্রিং টু নাম্বার জাভাস্ক্রিপ্ট, ওরা এখন সাজেস্ট করবে যে কিভাবে করতে পারি। আমরা পাস ইন্টিজার নামে একটা মেথড আছে, এই যে এই জায়গায় জাভাস্ক্রিপ্ট কি পার্স ইন্টিজার, এখন কিভাবে করব সেটা হচ্ছে এই যে এই জায়গায় আরেকটা আমি ভেরিয়েবল নিতে পারি। কি ভেরিয়েবল? ধরেন যে ভেরিয়েবল ডি নিলাম, ডি এর মধ্যে কি বলবো, পার্স, আর আইটা কিন্তু আপার কেস ইন্টিজার, আর এখানে বলে দিব এ, এই যে এটা এটা এখানে কি স্ট্রিং থেকে এখানে নাম্বারে কনভার্ট, ইন্টিজারে, ইন্টিজার না নাম্বার, ইন্টিজার নাই। আর এখানে যদি আমি ই লিখি, ই এর মধ্যে কি দিব, এই যে বি এর মানটা। আর এখানে তাহলে যোগ কোনটা করব এখন আমি, এই যে রেজাল্টের মধ্যে ডি প্লাস ই, এই যে ডি প্লাস ই। এখন যদি আমি সেভ দেই, সেভ দেওয়ার পর যদি আমি রিলোড করি, কি বলতেছে যে ইন্টারিয়র ফার্স্ট নাম্বার, তো আমি দিলাম হচ্ছে 50, ওকেতে ক্লিক করলাম 50, তারপর যদি ওকেতে ক্লিক করি, কি বলতেছে আনডিফাইন্ড, তাহলে আমাদের তো কথা ভুল গিয়েছে। হ্যাঁ, সি এর মধ্যে কি কোনো ইয়াই নাই, মান নাই, এই কারণে ওখানে কি বলতেছে আনডিফাইন্ড। এখানে যদি আমরা ডি দেই, ডি না সরি, এখানে হবে কি রেজাল্ট। এখন স্টেপ দিয়ে যদি রিলোড করি, ধরেন যে আমি দিলাম 20, তারপর দিলাম 20, ওকে। ও তারপর আবার কি দেখাচ্ছে নাম্বার, আমরা কি টাইপ দেখতে চেয়েছি, তো এখন এই টাইপটা যদি বাদ দেই, টাইপ অফ সেভ দিয়ে যদি রিলোড করি, নাম্বার চাচ্ছে 25, ইন্টার দিলাম 25, হয়েছে 50। ছোটখাটো একটা ক্যালকুলেটর বানাইতে পারবো না আমরা এভাবেই, যে আমাদের হিসাবগুলা করার জন্য, যখন এখানে চাবে যে প্রথম নাম্বারটা কত, যে 100, তারপর কত 200, ওকে দিলেই 300। আর এখানে যদি আমরা তিনটা সংখ্যার যোগফল দেখতে চাই, তাহলে কি করব, এটাই জাস্ট ডুপ্লিকেট করে দিব, এখানে দিব সি, একটা ভেরিয়েবল আলাদা ইন্টারিয়র
থার্ড নাম্বার। আর এটাকে কি করতে হবে, স্ট্রিং থেকে নাম্বারে কনভার্ট করতে হবে। আমি দিয়ে দিলাম এফ, আর এখানে হবে কি সি, আর রেজাল্টের মধ্যে আমি এটা যোগ করে দিব যে প্লাস এফ। সেভ দিয়ে যদি রিলোড করি, ফার্স্ট নাম্বার দিলাম 10, সেকেন্ড নাম্বার 10, থার্ড নাম্বার কত 10। তাহলে আমার আউটপুটে কি দেখাচ্ছে 30। আর এই যে বাকি যে অপারেটরগুলো আছে এই কাজগুলো এখন আপনারা করতে পারবেন না এই যে প্রম্পটের মাধ্যমে। আমরা যদি এই এই ভাগশেষ দেখতে চাই তাহলে কি করব, যেখানে রেজাল্টের জন্য হ্যাঁ এখানে আমরা এখানে একটা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে এখানে জাস্ট কি এই মডিউলাস দিয়ে দিলাম, আর রেজাল্ট এটাও বাদ। এখন যদি আমি রিলোড করি, ফার্স্ট নাম্বার দিলাম 20, সেকেন্ড নাম্বার দিলাম 15, তাহলে ভাগশেষ কত থাকার কথা দেখায় কোনো? আপনি তো এফ বাদ দিয়ে দিলেন। এখানে কি দিতে হবে? ডি আর ই। আচ্ছা এখন যদি আমি রিলোড করি, আমি দিলাম 10 আর এখানে দিলাম হচ্ছে 8, এখানে কি দেখাচ্ছে 2। আচ্ছা আমরা আজকে কি কি দেখলাম আমি শুরু থেকে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের মধ্যে কোনো কোড রান করতে চাইলে কি করতে হবে, আমাদের কি লিখতে হবে, document dot write। আচ্ছা ভাই, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ওইটার মধ্যে কি পার্থক্য আছে? না, গেট এলিমেন্ট আইডি ওইটা হচ্ছে আলাদা জিনিস। ওইটা আইডির মাধ্যমে ধরেন যে এখানে যেটা আমি লিখতেছি যে হ্যালো স্টুডেন্টস, এটা যদি আমি এখন রিলোড করি এখানে ডাইরেক্ট দেখাচ্ছে। এটা কি কোনো ট্যাগের মধ্যে আছে? আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি এই যে হ্যালো স্টুডেন্টস কোনো ট্যাগের মধ্যে নাই। বাট আপনি যদি চান এই যে h2 এর মধ্যে এই মানটা যাবে, তখন আমরা কি গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে দিতে পারি। ওইটাও দেখাবো আমি, একটু ওয়েট করেন, আমি শুধু দেখাই যে রিভিশনটা দিয়ে দিই। এভাবে আমরা কি আউটপুটে দিতে পারবো। আর এটার মানটা যদি আমরা ভেরিয়েবলের মধ্যে রাখতে চাই কিভাবে রাখবো, সেটা হচ্ছে এই যে ভ্যার দিয়ে এখানে বলে দিতে পারি যে হ্যালো স্টুডেন্ট, আর এখানে সবার শেষে, আর আমাকে এখানে কি দিয়ে দিতে হবে, সেভ দিয়ে যদি রিলোড করি তাও একই আউটপুট থাকবে। এখন ক্লাসে তো অনেকেই আছেন, রুসলান মাহাদি গালিব আছেন? হ্যাঁ ভাইয়া। বুঝতে পেরেছেন সবকিছু? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি বুঝতেছি। আচ্ছা এখন আমি যদি এই জায়গায় যে এই যে ভেরিয়েবল নিয়েছি, ভেরিয়েবলের বদলে যদি লেট নেই তাহলে কি এটা আউটপুটে দেখাবে? লেটের কাজটা কি ভাই? এখানেও এই যে এরপর একটা ভ্যালু মনে ডিফল্ট ভাবে দিয়ে রাখতে পারি। আপনি প্রথম দিকে ছিলেন না ক্লাসে? না, আমি ওই যে মানে লেটের মানে পর থেকে দেখছি ও আচ্ছা আচ্ছা, তাহলেও কি এই এই যে একই আউটপুট দেখাবে। এখন যদি আমি রিলোড করি লেট কি, আর এখানে আমি যদি আরেকবার লিখি যে লেট এ ইকুয়াল যে হ্যালো, আরতে ভাই ভ্যারিয়েবল বোঝাচ্ছে না, লেট থেকে বোঝাচ্ছে না। লেটেই, এটা কিওয়ার্ডের নাম লেট। এটা যদি এখন আউটপুটে দেখাইতে চাই ডকুমেন্ট ডট রাইট তারপর কি এ, এখন কি এটা আউটপুটে দেখাবে কোনো কিছু? না ভাই, না, এখানে ওই যে সেম ভ্যারিয়েবল আছে, এ আছে দুইটা জায়গায়। আর এই জায়গায় যদি আমি ভেরিয়েবল নিতাম তাহলে দেখাই তো। আমি যদি রিলোড করি এই এখন দেখাচ্ছে। তাহলে আমরা কি ভেরিয়েবলের মধ্যে একই নামের ভেরিয়েবলকে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবো। বাট লেট যদি ইউজ করি তাহলে কি একবারই একবার ইউজ করা যাবে, কারণ লেট মানে ধরি, মানে ধরি মানে একবারেই আমরা ইউজ করতে পারবো। হ্যাঁ কিন্তু ভ্যারি মানে ভ্যারি করতেছে তখন আর use করতে পারবো না। আচ্ছা ভেরিয়েবল এ, আমি লেটের ক্ষেত্রে হচ্ছে যে মানে যদি আমি একই যেরকম ডিফারেন্ট কোনোটাই কাজ করি। জি জি জি
মানে মানটা আমরা চেঞ্জ করতে পারবো, ওর মধ্যে যে ভ্যালুটা আছে এটা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, ভেরিয়েবল এ ইকুয়াল কি, ধরেন যে দিলাম একটা নেম, রুবিয়া ম্যামের নেমটা দিলাম যে রুবিয়া। সেভ। ভেরিয়েবল বি ইকুয়াল দিলাম হচ্ছে 1 2 3। ভেরিয়েবল সি ইকুয়াল দিলাম কি 1 2 3। ভেরিয়েবল ডি ইকুয়াল দিলাম কি ট্রু। আর ভেরিয়েবল ই ইকুয়াল, এটা একটা অবজেক্ট, আর এমনিতে বলবো হচ্ছে আমরা এরে, সেটা হচ্ছে এই যে কোটেশনের ভিতরে দিব রেজু, সরি, তারপর একটা কমা দিয়ে দিব গালিব, তারপর হচ্ছে ফয়সাল, তারপর কি যে কোনো একটা নেম হইতে পারে, আমি দিয়ে দিলাম নাজমুল। এসকে রিফাত আজকে ক্লাসে নেই মনে হয়, এসকে রিফাত। আচ্ছা, সেভ দিয়ে দিলাম। এখন আমি এখানে কি আপনাদের এই চারটা দেখাইছি তাই না? জি। আচ্ছা, একটা দেখাই, তিনটে দেখাইছে এটা, এগুলো দেখাই। এই চারটা দেখাইছি, এই নিচেরটা দেখানো হয় নাই। এখন এখানে এই যে সবার উপরে আছে এটা কি, এই যে নেমটা আছে, এটা একটা স্ট্রিং না? এই যে কোটেশনের ভিতরে, জাভাস্ক্রিপ্টের কোটেশনের ভিতরে যাই থাকুক না কেন সেটা কি, সিঙ্গেল দুই ক্ষেত্রে string। আর আমরা এটা দেখতে পারবো কিভাবে, টাইপ অফ ডকুমেন্ট ডট রাইটের মধ্যে আমরা কি দিব, টাইপ অফ টাইপ অফ। ধরেন যে আমি প্রথমে এ এরটা দেখতে যাচ্ছি, সেভ দিলাম, দিয়ে যদি এখন রিলোড করি কি দেখায়, স্ট্রিং স্ট্রিং। আর এখানে যদি আমরা বি দেই এটাও স্ট্রিং। এটা এটা তো নাম্বার হওয়ার কথা ছিল, কিন্তু কি যখনই কোটেশনের ভিতরে থাকবে তখন ওটা কি স্ট্রিং হিসেবে ধরবে। এখন আমি যদি সি এর মধ্যে দেই, এটা দেখাচ্ছে নাম্বার, আর ডি এর মধ্যে যদি দেই, এই যে ট্রু ফলসের কাজটা আমরা এরপর দেখবো যে কিভাবে ট্রু ফলস হচ্ছে, এটা একটা বুলিয়ান। আর এরপর আমরা যদি ই দেই, এটা কি দেখাবে, যে এটা একটা অবজেক্ট। আর এই যে অবজেক্টের মধ্যে কি আমরা এই যে ভেরিয়েবল এ, তারপর ধরেন যে ভেরিয়েবল বি এর মধ্যে আমি এই এই নিচের গুলো বাদ দেই, যে এর এই কাজটা কি, আমরা বি এর মধ্যে আবার এভাবে মানে আলাদা আলাদা নেম কি এভাবে দেখাইতে পারি, সেটা হচ্ছে এই যে গালিব। তারপর আবার কি আমাকে আরেকটা ইয়া নিতে হবে, ভেরিয়েবল নিতে হবে, তারপর কি একটা একটা করে নাম দিলে, এটাই আবার কি জাভাস্ক্রিপ্টে আমরা এর এর মাধ্যমে এক লাইনের মাধ্যমে সবগুলা ভ্যালু দিতে পারি। এখন এটা যদি আমরা আউটপুটে দেখাইতে চাই তাহলে কি করতে হবে, কি করতে হবে বলেন? সেটা হচ্ছে এখানে যদি আমি ভেরিয়েবল ই লিখি তাহলে তো পুরো লাইনটাই দেখাবে তাই না? এই যে রেজু, গালিব, নাজমুল, এসকে রিফাত। আর আপনি যদি যে কোনো একটা দেখাইতে চান তাহলে কি করতে, তোমরা জিরো দিতে হবে এটা যদি আর এগুলো ইন্ডেক্স নাম্বারটা কি জিরো থেকে শুরু হয়। এটা নাম্বার কত, 0 1 2 3 4। এখন আমি যদি এই যে ফয়সাল নেমটা দেখতে চাই তাহলে আমাকে কত নাম্বার ইন্ডেক্সটা দিতে হবে, দুই। যে 0 1 2। এখানে যদি আমি 2 লিখে দেই, সেভ দিয়ে যদি রিলোড করি দেখা যায় ফয়সাল। যে আর এখানে যদি আমি কনকেটেশন করতে চাই, যে ডিফল্ট ভাবে এখানে সামনে আমার কি লেখা থাকবে, যে মাই নেম ইজ, তারপর থাকবে এটা, তাহলে কিভাবে লিখবো? নাজমুল হাসান, ভাই আবার একটু বলেন। মানে আমার ডিফল্ট ভাবে লেখা থাকবে যে মাই নেম ইজ, তারপর আমি এখানকার যে কোনো একটা নেম বসাবো, তাহলে কি করতে হবে আমার? ওই স্ট্রিং এর ভিতরে কোটেশন দিয়ে ওটা লিখবো, দেন প্লাস দিয়ে হচ্ছে এটা দিয়ে দিব, হ্যাঁ, মাই নেম ইজ স্পেস। স্পেস দিয়ে এখানে, এখন যদি আমি মাই নেম ইজ এর পর একটা স্পেস দেব। এখানে একটা স্পেস দিতে হবে। আচ্ছা, সেভ দিয়ে যদি রিলোড করি দেখা যায় যে মাই নেম ইজ পয়সা ফয়সাল। আর এখানে আমি কয়েকটা কান্ট্রির নাম দিব, সেটা হচ্ছে যে না কান্ট্রি না, আমি বাংলাদেশের বিভিন্ন প্লেসের নাম দিই, ঢাকা, তারপর হচ্ছে খুলনা, বরিশাল,
তারপর হচ্ছে কি আমি দিলাম রাজশাহী রংপুর, সেভ। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি তাহলে এখন কি এই যে বরিশাল দেখাবে না, যে আমি অথবা আই ভিজিটেড দিস প্লেসেস। ভাইয়া কি রিলেভেন্ট কোশ্চেন করি, হ্যাঁ? বুঝি নাই। এই পেজের নাম দেখে মনে পড়লো আপনার, আর যে আপনার ভিডিওগুলো যে আমরা অ্যাক্সেস করি ওখানে দেখি বরগুনা বিভিন্ন জেলা বেস করে হচ্ছে কি আমরা এখন আমি দিস প্লেসেস আমি এখন বলতে চাচ্ছি যে এই জায়গায় তো আমি ধরেন যে আমি ভিজিট করেছি ঢাকাতে, খুলনাতে, তারপর কি বরিশালে। এখন আমি যদি এগুলা দেখাইতে চাই তাহলে কিভাবে দেখাবো? সেটা হচ্ছে এই জায়গাতে আরেকটা প্লাস দিয়ে আমি যদি এখন যদি দেই 0, তারপর যদি সেভ দেই, কি দেখাচ্ছে যে বরিশাল, ঢাকা। আর এই জায়গাতে এখন যদি আমি একটা স্পেস দিতে চাই, এই যে ইয়ার স্ট্রিং এর মাধ্যমে দেওয়া যাবে? গালিব ভাই, জি ভাই, দেওয়া যাবে তো। কি করব? জাস্ট এই জায়গাতে একটা প্লাস দিব, দিয়ে কি এই যে কোটেশনের ভিতরে যদি আমি একটা স্পেস দেই তাহলেই তো পেয়ে যাবে না স্পেসটা? আমি যদি রিলোড করি, পাইছে? হ্যাঁ, আচ্ছা, এটা একটা গেল। তো এটা আমাদের কি একটা এরে, এর মাধ্যমে যে কোনো একটা ইয়া ধরে আমি কাজ করতে পারবো না? আমি যদি বলি যে আই এম ফ্রম রংপুর, এখানে যদি এখন বলি যে ডকুমেন্ট ডট রাইট, এটা আপনারা বলবেন, সেটা হচ্ছে ছোট্ট একটা কোশ্চেন থাকবে আমার, আই এম ফ্রম, একটা স্পেস দিয়ে দিলাম, আর এখানে বলে দিব কি এখানে ইন্ডেক্স নাম্বার তাহলে কত হচ্ছে 1 2 3 4 5, তো 4 হচ্ছে, তাই না? আমাকে প্রথমে দিতে হবে, অর্থাৎ এই ভেরিয়েবলের নেমটা, আর এখানে আমি যদি 4 দেই, সেভ। রংপুর তো কি আই এম ফ্রম রংপুর। এখন এই লাইনটা আমি নিচে নামাইতে চাচ্ছি, বাট এখানে বিআর ইউজ করব না, এখানে বিআর ইউজ করে করা যাবে? তাহলে ভাই আই এম ফ্রম তারপর রংপুরটা নিচে নেমে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই জায়গাতে আমরা দিতে পারি না যে একটা কোটেশন দিয়ে কি দিব এখানে বিআর, আর এটা যুক্ত করার জন্য আমাকে কি ইউজ করতে হবে? প্লাস। সেভ দিয়ে যদি এখন আমি রিলোড করি, এখন ভাই আমি যে HTML এর কোডগুলো ইউজ করব যার জন্য আমাকে এরকম কোটেশনের মধ্যে কোডগুলো ইউজ করতে হবে জাভাস্ক্রিপ্ট। জি জি। এখন আচ্ছা, যাই হোক, এখন আমি দেখাইতে যাচ্ছি যে আই এম ফ্রম কি, এই যে এই আউটপুটটা আছে, এই আউটপুটটা আমার কই দেখাবে? এই h2 এর মধ্যে দেখাবে, h2 এর মধ্যে, যে আইডি ইকুয়াল ধরেন যে হেড, সেভ। এই আউটপুটটা এখন ডিফল্ট ভাবে দেখাচ্ছে না এই জায়গাতে, এই যে আই এম ফ্রম রংপুর বা আই ভিজিটেড দিস প্লেসেস, এই আউটপুটটা আমি চাচ্ছি যে এই জায়গাতে দেখাইতে। তাহলে কি করব? ডকুমেন্ট রাইটার ওখানে একটা কমেন্ট দিতে হবে আচ্ছা, আমি নিচে। সবগুলাই কেটে দিলাম আপাতত। ধরেন যে আমি একটা কি দেখাতে চাচ্ছি, ওই জায়গাতে একটা আউটপুট দেখাবো, যে যেমন এটা যেমন লিখতেছি ডকুমেন্ট ডট রাইট হ্যালো ওয়ার্ল্ড, সেভ। এখন যদি রিলোড করি, এটা কি হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে, বাট এটা যদি আমি স্পেস এলিমেন্ট করে দেখি, এটা কি এই সবার নিচে হ্যালো ওয়ার্ল্ড পাচ্ছে, আর কোনো কিছু পাচ্ছে না। h2 এর মধ্যে নিয়ে যাব, তাহলে কিভাবে নিয়ে যাইতে পারি? সেটা গেট get element by id, আপনার আইডি নেম, ডেট হলো ডকুমেন্ট ডট, প্রথমে ডকুমেন্ট লিখতে হবে না, তারপর কি গেট এলিমেন্ট, ইটা আপার কেস এলিমেন্ট, তারপর কি বাই আইডির মধ্যে আমরা কি কি আইডি দিব এখানে, এই যে হেড, হেড দিয়ে কি করব? এই যে এখানে যে কিছু লিখবো, এটা হচ্ছে কি ইনার HTML, মানে এই দুইটার মধ্যে যা কিছু থাকবে
জাভাস্ক্রিপ্টে এগুলাতে কি বলবো আমরা, ইনার এইচটিএমএল। এখানে যদি এই মেথডটা আমরা লিখে দিই যে ডট ইনার এইচটিএমএল ইকুয়াল হ্যালো ওয়ার্ল্ড। এখন যদি আমি সেভ দেই, দিয়ে যদি রিলোড করি, দেখেন এখন কিন্তু এখানে পাচ্ছে না, এই যে নিচের দিকে দেখেন এর মানটা কোথায় আছে, h2 এর মধ্যে আছে, দেখা যায় এই সবার নিচে। বুঝতে পেরেছেন? পার্থক্যটা কি ভাই? হ্যাঁ পার্থক্য আছে না, এটা পার্থক্যটা কালকে বুঝতে পারবেন, কালকে যখন আমি আপনাদের ফর্ম ভ্যালিডেশন দেখাবো। পার্থক্য বলতে এই যে এই জায়গায় কি h2 এর মধ্যে পাচ্ছে। আর আমরা এই কাজটা আবার অনেক সময় কি দিয়ে করতে পারবো, একটা মানে অন ক্লিক ফাংশন দিয়ে বানাবো, যে যখনই এটাতে ক্লিক করা হবে তখনই এটা আউটপুট দেখাবে, অর্থাৎ ওইটা দেখাচ্ছি আমি। তার আগে আমি আপনাদের একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট যদি দেই, সেটা হচ্ছে আমি 6টা সাবজেক্টের মার্ক ইন্টার করব, সেটা হচ্ছে এই যে প্রম্পট পিটি প্রম্পট, দেখা যায় এটাতে আপনার কি করবেন, 6টা নাম সাবজেক্টের নাম্বার নেবেন, যে ইন্টারিও ফার্স্ট সাবজেক্ট নাম্বার, সেকেন্ড সাবজেক্ট নাম্বার, থার্ড। তারপর এটার কি এভারেজটা বাই করতে পারবেন, যে আমি 6টার নাম্বার দিব, দেওয়ার পর এভারেজটা আউটপুটে আসবে। ছয়টা নাম্বার ডিক্লেয়ার করলাম, তারপর সেগুলোকে স্ট্রিং থেকে নাম্বারে কনভার্ট করব, কারণ যেহেতু এটা প্রম্পটে আছে। জি তারপর জি হচ্ছে আমি করে দিব একটা রেজাল্ট ডিক্লেয়ার করে, এখানে আমি 6টা যোগ করে 6টা ভাগ করে দিব, হয়ে গেল। হ্যাঁ, নাজমুল হাসান করতে পারবেন না? ভাই ট্রাই করতে হবে। হ্যাঁ একটু ইয়া করেন, আমি আপনাদের এখানে হচ্ছে হিন্টস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে প্রম্পটের মধ্যে আপনার কি বলবেন, যে কোনো একটা ভেরিয়েবল নেবেন, ভেরিয়েবল এ ইকুয়াল হচ্ছে, সরি এখানে না, এই যে পি আর কোডটা একটু লিখে দিবেন, এই একটা কোড। প্রম্পট পিটি প্রম্পটের মধ্যে কি ইজি, কিন্তু আমি সম্পূর্ণ এখানে ফার্স্ট নাম্বার থাকবে, আর এইটা থেকে ইয়াতে করার জন্য, সেটা হচ্ছে এই স্ট্রিং থেকে ইন্টিজারে নিয়ে আসার জন্য আমাকে কি ইউজ করতে হবে, সেটা হচ্ছে এই যে পার্স ফ্রেশ ইন ইন্টিজার, এই মেথডটা ইউজ করলেই হবে, পার্সেন্ট আর কোনো কিছু নাই। এই দুইটা হিস দিয়ে আপনারা করবেন, সেটা হচ্ছে পার্সেন্টের কোডটা একটু লিখে দেন পুরো লাইনটা। পুরোটাই লিখে দিব। হ্যাঁ, কারণ কোড মুখস্থ করতে পারিনি এখন। এখনো ধরেন যে যে কোনো একটা ইয়া নেবেন, যে ভেরিয়েবল নেবেন, ভেরিয়েবল নিলাম হচ্ছে যে কনভার্ট নাম্বার ওয়ান, কনভার্ট নাম্বার ওয়ান নিলাম, ঠিক আছে। আর এখানে কিন্তু এই যে স্পেস এগুলো ইউজ করা যাবে না, এক লাইনে লিখতে হবে, মানে কিছু। আর এখানে আপনারা কি করবেন, পার্স ইন্টিজার, ঠিক আছে, এটার ভিতরে শেষে একটা সেমিকোলন দিবেন, আর এখানে বলে দিবেন এ, তখন এইটা কি স্ট্রিং থেকে নাম্বারে রূপান্তরিত হবে। হ্যাঁ এটা করেন। এটা হচ্ছে কেমন, যে আপনি 6টা নাম্বার দিবেন ইনপুট, যে 6টা সাবজেক্টের নাম্বার দিবেন, আর আমি 6টা দিব, যে ফার্স্ট নাম্বার ইন্টার ধরেন যে 80 দিলাম, সেকেন্ড নাম্বার দিলাম 80, থার্ড দিলাম 80 80 80, 6টা এইভাবে দেওয়ার পর আমি কি এভারেজটা চাচ্ছি, যে আমি 6টা নাম্বারে কত পাইলাম, এটার এভারেজ কত হবে আমার, বুঝেন নাই? আমরা যে আগে যেমন ওই যে প্রাইমারিতে যখন পড়তাম, এভারেজ নাম্বারটা কাউন্ট করতো আমাদের, তাই না? এরকম কিছু একটা আমি মানে ছোটখাটো একটা ক্যালকুলেটরের মতো, যে আমি 6টা নাম্বার ইনপুট দিব, এটা এভারেজটা আমাকে দিয়ে দিবে। জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ ওকে। আচ্ছা, এটা যদি আমি ওপেন করি, এখানে বিয়ার দেওয়ার দরকার নেই, এটা বিয়ার দিলেও এখানে কি স্ট্রিং হিসেবে ধরবে। আচ্ছা, ফার্স্ট নাম্বার দিলাম আমি সবগুলাই 80 করে দেই, 80
80 5th এবং 6th, হ্যাঁ, যে the average of 6 input number is 80, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আর বাকিদের খুবই ইজি কাজ, এটা কিন্তু বেশিক্ষণ করতে সময় লাগবে না, মানে যারা বুঝতে পেরেছেন তারা সহজেই করতে পারবেন। যে ইনি কি করেছেন, প্রথমে ইয়াগুলা দিয়েছেন, নাম্বারগুলা দিয়েছেন, তারপর কি 6টা ভাগ দিয়ে আমরা ওই যে কয়টা নাম্বারের সাবজেক্টে ইনপুট দিব ওইটা দিয়ে ভাগ দিলেই তো পাওয়া যাবে, তাই না? এই যে ভেরিয়েবলের আর রেজাল্টের মধ্যে আমি বলে দিয়েছি যে দ্য এভারেজ নাম্বার অফ, তারপর কি রেজাল্ট। আচ্ছা, এটা এখানে দিয়ে দিতে পারতেন না? এখানে এখানে প্লাস দিয়ে তাহলে আরেকটা লাইন লেখার প্রয়োজন নাই। এই যে রেজাল্ট সেভ, এটাও করতে পারি। আচ্ছা সেভ দিয়ে যদি এখন আমি রিলোড করি, ধরেন যে এবার আমি সব 20 করে দিচ্ছি, 20, এই যে 20। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ফার্স্ট, আচ্ছা ফার্স্ট নাম্বার দিলাম, আমি সব 50 করে দিচ্ছি, 50 50 50, এভারেজ কত 50। আর এর আগে লিখে দিতে পারতেন যে ইওর এভারেজ ইজ 50, এটা করতে পারবেন না, এখানে সামনে লেখা থাকবে যে ইওর এভারেজ নাম্বার ইজ 50। ওকে, নাজমুল হাসান করতে পারতেছেন না? করছি আমার হলো সময় ল্যাপটপে তো ভাই, হ্যাঁ মানে হোয়াটসঅ্যাপে দিতে তো ঝামেলা ভাই, আমার মানে ল্যাপটপে তো আপনার ওই যে সফটওয়্যার দিয়া কনভার্ট করে নিছি, তো ওখানে তো কোনো ফাইল ল্যাপটপে দেওয়া যাবে না। কেন, ওয়েব ডট ধরে ড্রাগ করে ছেড়ে দেন। তাহলে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ড্রাগ করে ছেড়ে দেব। আপনি ধরে ড্রাগ করে ছেড়ে দেন। আচ্ছা 10 করে দিলাম, হ্যাঁ 10 ঠিকই তো আছে। আচ্ছা এটা যদি আমি ওপেন করি, ফার্স্ট নাম্বার আমি 90 করে দিলাম সবগুলাতে, 90 এভারেজ কত 90। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা কি দেখবো, এবার ইফ এলস স্টেটমেন্টের কাজটা দেখবো, যে যদি এটা ইকুয়াল এটা হয়, এটা ইকুয়াল এটা হয়, তাহলে কি হবে দেখেন। যারা করতে পারেন নাই তারা পরে ট্রাই করিয়েন বাসায়, খুবই সহজ। প্রথমে আপনি কি এই যে 6টা ইয়া নিবেন, প্রম্পটের মধ্যে বলে দিবেন যে ইন্টার ইওর ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার, ফোর্থ নাম্বার, ফিফথ নাম্বার, সিক্স নাম্বার,
আর এটাকে আমাদের কি স্ট্রিং থেকে নাম্বারে কনভার্ট করতে হবে। এরপর তো আমি 6টা কি যোগ করে দিব, আর 6টা যোগ করার পর কি এটা দিয়ে ওই 6টা নাম্বার দিয়ে ভাগ করে দিলেই তো হইলো আমার, তাই না? ভাইয়া আমরা যে নাম্বার গুলো যে কনভার্ট করলাম এটা এক লাইনের ভিতরে করা যেত না এর দিয়ে? ওটা এক লাইনের মধ্যে না, এর ওইটা হিসাবটা হচ্ছে আলাদা। না ওই যে ফাংশন রিটার্ন দিয়ে পরিবর্তন করে ফাংশন আকারে। হ্যাঁ ওইটাও হবে। কিন্তু এখন দেখাইনি। আচ্ছা দেখাবো দেখাবো, তার আগে ইফ এলস স্টেটমেন্টের কাজটা আপাতত এটা তো বুঝতে পারছেন তাই না? এটা হচ্ছে আমরা যতটুকু জানি এইটুকু দিয়ে করলাম। এখন ইফ এলস এর কাজটা কিরকম দেখেন, এ আমাদের কি নিতে হবে, আমি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল এর মধ্যে বলে দিলাম হচ্ছে 50। এখন ইফ এলস স্টেটমেন্টটা কিভাবে লিখবো, যে ইফ এই যে এখানে আমরা বলে দিব হচ্ছে কন্ডিশনটা, আর এর ভিতরে আমরা বলবো যে কন্ডিশনের পরে কি ঘটবে, সেটা হচ্ছে যে ইফ ইফ কি লিখবো, যে এ যদি 50-র চেয়ে বড় হয়, এ এর মানটা এখানে কি এ এর মান কত 50 তাই না? এ এর মান যদি 50-র চেয়ে বড় হয় তাহলে বলবে যে ডকুমেন্ট ডট রাইট, এখানে মনে হয় আমরা বলে দিতে পারি যে এ যদি 50-এর চেয়ে বড় হয়, যে কন্ডিশন ইজ রাইট, রাইট এলস ডকুমেন্ট ডট রাইট। এ কি 50-এর চেয়ে বড় না, তাহলে কি কন্ডিশন ঠিক হচ্ছে? এখানে প্রথমে হবে যে কন্ডিশন ইজ রং, আর না হলে দেখাবে কি সরি কন্ডিশন ইজ রাইট। আমরা প্রথমে রাইটে দেই, সেটা হচ্ছে রাইট, আর এখানে মান দেই এটা হচ্ছে 55 ডকুমেন্ট ডট রাইট, আর এখানের মধ্যে কি দিব, যে কন্ডিশন ইজ রং। এখন কোনটা আউটপুটে দেখাবে, এর মান কি এই যে এই 50-এর চেয়ে বড়, এই 55-এর চেয়ে বড়, না, else এখানে দেখাবো। তাহলে এল সেটটা দেখাবে না। আমি যদি রিলোড করি, এটা হচ্ছে এটা না, আমার হচ্ছে এটা, যে কন্ডিশন ইজ রং। Wrong. আর এখানে আমি যদি বলতাম যে এ এ ইকুয়াল ইকুয়াল, মানে কি এটা হচ্ছে সমান এ সমান 50, অর্থাৎ এর মান কি 50 সমান, জি, তাহলে কি কন্ডিশন ইজ রাইট দেখাবে না? আমি যদি রিলোড করি, ফার্স্ট একটা দেখো। যে কন্ডিশন ইজ রাইট। আচ্ছা, আর এই জায়গাতে আমরা যদি বলি যে সরি এর মান 50-এর চেয়ে ছোট, এর মান কি 50-এর চেয়ে ছোট, হুম, হুম, এই যে 50-র চেয়ে কি এটা ছোট আছে, তাহলে আমাদের কি 2 নাম্বারটা দেখাবে না, যে কন্ডিশন ইজ রং। আর এখানে যদি আমরা বলি যে কন্ডিশন ইকুয়াল অথবা ছোট, যদি 50-এর সমানও হয় আবার যদি ছোটও হয়, তখন কি হবে, এটা এটা কাজ করবে। তো এখন কি আমার ছোট না, বাট কি ইকুয়াল আছে। আমি যদি রিলোড করি, কি দেখাচ্ছে, কন্ডিশন ইজ রাইট। আচ্ছা, আর আরেকটা ইয়ার কাজ দেখতে হবে, সেটা হচ্ছে ইফ এলস ইফ, সবার শেষে কি এলস। এলস ইফটা কেমন দেখেন, যে এখানে আবার আমি আরেকটা কন্ডিশন দিতে পারি, যে এর মান যদি 50-এর চেয়ে ছোট হয়, তখন দেখাবে এটা। আর এখানে আবার কি বলতে পারি, যে এর মান যদি 40-এর চেয়ে ছোট হয়, তখন দেখাবে যে রেজাল্ট ইজ বিলো
40 মানে 40-এর নিচে, আর এখানে কি দেখাবে 50 এর নিচে, আর এলসে দেখাবে ডকুমেন্ট ডট রাইট। রাইটের মধ্যে কি বলবো যে সামথিং রং সাপোজ দিলাম আমি। এক্ষেত্রে তাহলে এলস অ্যাকচুয়ালি তো হচ্ছে যতক্ষণ পর্যন্ত কন্ডিশন স্যাটিসফাইড হলে ইফের স্টেটমেন্ট কাজ করে, না করলে এলস এর স্টেটমেন্ট কাজ করে। এই ক্ষেত্রে এলস এর স্টেটমেন্ট কাজ করবে করবে না, সেটা ডিপেন্ড করবে এলস ইফের উপরে নাকি ইফের উপরে, শুধু ইফটার উপর, কোন কন্ডিশন। দেখেন সর্বপ্রথম এই কন্ডিশনটা চেক করবে সবার উপরে যেটা থাকবে, যদি এটা মিলে যায় তখন কি এটা অ্যান্সার দেখাবে, আর এটা যদি না মিলে তারপর সে চলে যাবে এই কন্ডিশনের মধ্যে। এটাও যদি না মিলে তখন তো এলস এর মধ্যে চলে যাবে। ধরেন যে এখন কি আমি 50 মানটা দিয়েছি, ভ্যারিয়েবলের মানে আমি যেটা ডিক্লেয়ার করছি ওকে কি করবে জি জি, ওইখানে এখানে আমি দিয়েছি 50, এ এর মান কি 50 চেয়ে ছোট? না তাহলে তারপর কি ও 2 নাম্বারটা চলে যাবে যে 40-এর চেয়েও কি ছোট? না, তাহলে অ্যান্সার আমার কি দেখাবে তাহলে লাস্ট একটা কন্ডিশন হবে। যে সামথিং রং। আর এই জায়গায় যদি আমি 49 দেই বা 45 স্টেপ দিয়ে যদি এখন রিলোড করি, the result is below 50, আর এখানে যদি এখন আমি মানে এখন 1ও দিই এই জায়গায়, তাহলে রেজাল্ট কোনটা দেখাবে? না, প্রথমটা কেন দেখাবে? তখন আবার এখানে বলে দেওয়া আছে না যে 40-এর চেয়ে যখনই নিচে আসবে তখন এইটা দেখাবে। এটার মান এখন হচ্ছে 50 থেকে 40 পর্যন্ত। এখন যদি আমি রিলোড করি কি দেখায়? ঠিকই দেখাবে, কারণ হচ্ছে আমি তো 1 দিছি, প্রথম কন্ডিশনটা ফিল আপ করতে হবে, আমাকে সেকেন্ডটাতে যাওয়ার দরকার নেই। আচ্ছা, বুঝতে পেরেছেন তাহলে? আচ্ছা, এখন আমি যদি বলি আপনাদের, যদি 1 দাও তাহলে হচ্ছে কি নিচেরটা। আচ্ছা যাই হোক, এখন আমি যদি আপনাদের বলি যে প্রম্পটের মাধ্যমে আমি একটা নাম্বার ইনপুট করব, সেটা হচ্ছে 80 বা 90 হতে পারে। যদি নাম্বার আমার 80 হয় সেক্ষেত্রে রেজাল্ট দেখাবে কি যে হি গট এ, না না সেরকম না, সেটা হচ্ছে আমি যদি 80 মার্ক দেই, ধরেন যে 80 দিলাম বা 85, যখনই এর মান 50 থেকে ছোট, নো আহ, 50 থেকে এটা গেটার দেন। মানে 80-র চেয়ে বড়, তখন রেজাল্ট ইজ দেখাবে যে এ প্লাস। সেভ দিয়ে যদি এখন রিলোড করি রেজাল্ট দেখাচ্ছে এ প্লাস। এখন আমি যদি এখানে 70 দেই বা 75, এখানে আমরা দেব কি ইফ, তখন কি দেখাবে রেজাল্ট ইজ বি এ দিলাম আমি, আর সামথিং অন্য কিছু দিলে কি সামথিং রং দেখাবে। আমি যদি এখন রিলোড করি যে রেজাল্ট ইজ বিলো এ দেখাচ্ছে, আচ্ছা বিলোটা বাদ দিই, আর এখানে এটা আপার কেসে দিয়ে দিই, সেভ, রেজাল্ট ইজ এ দেখাচ্ছে, তাই না? এখন এটা তো আমি ডিফল্ট ভাবে মানটা দিয়ে দিচ্ছি। আমি যদি এখন প্রম্পট মেথডের মাধ্যমে ইয়াটা দিতে চাই, ওটা করতে পারবেন যে রেজাল্ট যদি আমি ধরেন যে 80 দেই সেক্ষেত্রে আমার কি দেখাবে এ প্লাস দেখাবে, 70-র উপরে পাইলে এ, তারপর 60 থেকে 70-র মধ্যে আমি নাম্বার ইনপুট করলে দেখাবে হচ্ছে বি প্লাস, তার নিচে হচ্ছে বি, এরকম। তাহলে ভাইয়া ভ্যারিয়েবল যে ডিক্লেয়ার করতে ওখানে প্রম্পট দিয়ে থেকে এটা করব। জি জি জি, তাহলে ভ্যারিয়েবল এ বি সি দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, তারপর ইফ এর মধ্যে একটা এ দিব আর এলস এর মধ্যে বি দিব। জি জি জি, এলস ইফ, তারপর হচ্ছে এলস, এলস এলস ইফ, এরপর কি আপনি বাইরে থাকতে পারবেন, সেটা হচ্ছে এখানে। আমি আরো দিতে পারি। জি জি জি, হ্যাঁ অবশ্যই। ভাইয়া তাহলে হোমওয়ার্কটা কি? হোমওয়ার্ক না, সেটা হচ্ছে আমি অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনি আমাদের রেজাল্ট যেভাবে কাউন্ট হয়, মানে আমার কি 80-র উপরে পাইলে এ প্লাস পাই না আমরা, এভাবে আপনি
হ্যাঁ 33 পর্যন্ত করবেন, 33 এর নিচে আসলে আপনি বলে দিবেন যে সরি ইউ হ্যাভ ফেইল্ড, এলস এর মধ্যে বলে দিবেন। আর 100-র উপরে যদি কেউ নাম্বার দেয়, আমি যদি 105 দেই, ওখানে আবার আউটপুটে কি দেখাবে যে ইনভ্যালিড নাম্বার। বুঝতে পেরেছেন? হুম। হ্যাঁ এটা এটা একটু করেন সবাই। ভাইয়া হ্যাঁ এ প্লাস, এরপর 100 হুম। 100 দিলে ইনভ্যালিড ইনপুট। হ্যাঁ এরকমই তো। আর আমি যদি 75 দেই সেক্ষেত্রে এ দেখাবে। হ্যাঁ আপনি 60 দেন। আমি 60 দিলাম, বি প্লাস দেখাচ্ছে। ভাই এবার একটু কোডটা একটু দেখেন, কোডটা ঠিক আছে। আচ্ছা আমি যদি 30 দেই তাহলে ফেল দেখাবে। আচ্ছা এখন আমি যদি কোডটা দেখি, আচ্ছা হ্যাঁ এটা যদি ইকুয়াল বা এটা হয়, 80-র চেয়ে 80 ইকুয়াল না, এখানে ভাই দিবেন। হ্যাঁ এইটা এটা বুঝি নাই। এরকম মানে আমি চেঞ্জটা আপনার জন্য করছিলাম যে মডিফিকেশন চেক করার জন্য চিন্তা পাল্টা জিনিস দেখবো কিরকম হয়, অন্যরকম কন্ডিশন এটা চলে গেছে। এখানে দিবেন যে 80 ইকুয়াল বা 80-র চেয়ে বেশি পাইলে কি হবে। আর যদি হ্যাঁ 33 ইকুয়াল বা 33-এর চেয়ে বেশি হলে ও ডি পাবে। এখন আমি যদি রিলোড করি, ধরেন যে 85 দেই, সেক্ষেত্রে এ প্লাস। আর যদি 33 দেই একবারে, তাহলে হ্যাঁ 33-এর যে গ্রেড ইজ ডি। আর নিচে যদি 1 দেই, সরি ইউ হ্যাভ ফেইল্ড, ঠিকই আছে। আপনি এগুলো বুঝেছেন, খুব ভালো মতো বুঝেছেন। আচ্ছা হ্যালো, হ্যাঁ ভাই আমারটা একটু দেখেন তো, এই যে ক্যালকুলেশন এটাতে আমারটাতে প্রথমে একটা ইনপুট দিলে সেটা কাজ করে, কিন্তু পরের গুলো কাজ করছে না, কিন্তু কোড তো আমি দেখতেছি ঠিকই আছে মোটামুটি আমার idea মতো। এ কি ডাউনলোড হয় নাই? কই এখানে তো কোনো কিছুই বলতেছে না। প্রম্পটের মাধ্যমে করতে ভাই আপনি বলেছিলাম। ভাই আপনি কোড ওপেন করেন, কোডটা ওপেন করেন, কোডটা ওপেন করেন। হুম কোডে যখন প্রথম আমি এই ইনপুট দিচ্ছি, তো মনে করেন যে এলসি বাদ সবগুলো বাদ দিয়ে শুধু ইফের জন্য দিলে কাজ করতেছে, কিন্তু বাকিগুলো কাজ করতেছে না। কারণ আপনি পি দিবেন, আপনার ভ্যারিয়েবল পরে পার্সেন্টেজের তখন পি তে আপনি আপনার এই ও কনফিডেন্স এই জিনিস। আর এইগুলা এই এলসিপ এর ইয়াগুলা ক্লোজ করতে হবে না। এটা যেমন ক্লোজ হয়েছে এই জায়গায় এলসিপটা ক্লোজ করতে হবে। ক্লোজ হয়েছে। পি দিতে হবে, এটা তো ভুলে গেছি, জন্য কাজ করতেছে না। নাজমুল হাসান আছেন ক্লাসে?
আমি 85 দিলাম, ইউ গট এ প্লাস। আর আমি যদি 102 দিয়ে দিই, হ্যাঁ, যে ইউ রোট অ্যান ইনভ্যালিড ইনপুট। আর আমি যদি 33 দেই, সেক্ষেত্রে ইউ ডিড নট পাস। 33-এ পাস না। You got C. আচ্ছা, এটা তো বুঝতে পেরেছেন সবাই, তাই না? ইফ এলস কিভাবে কাজ করতেছে? আচ্ছা, যারা নতুন তারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমি এই সাবজেক্টে ইনপুটটা নিলে এই যে কাজ করতেছে? মোহাম্মদ সাইফুল ইসলাম। ভাইয়া দেখতেছি, বাসায় কয়েকবার ভিডিওটা দেখলে বুঝে যাবে। আচ্ছা, আমি একটু ছোট করে প্রথম দুইটা ইসে করে দিই। সেটা হচ্ছে আমারটাতে যদি যাই, আর এখানে আমি ভেরিয়েবল বি এর জায়গায় কি নিব, যারা করেছেন তারা আমাকে সাজেস্ট করেন। প্রথমে কি করতে হবে? প্রম্পটের মধ্যে আমরা বলে দিব যে এন্টার ইওর নাম্বার, সেভ দিলাম। আর এটাকে আমরা কি করতে পারি? ভেরিয়েবল আরেকটা নিয়ে, ধরেন যে ভেরিয়েবল সি নিলাম বা রেজাল্ট নিলাম। রেজাল্টের মধ্যে কি করব? পার্স ইন্টিজার করে এই জায়গাতে আমরা বি বলে দিব, সেভ। এখন দেখি যে আমার রেজাল্ট কি দেখা যাচ্ছে কিনা। সেটা দেখার জন্য আমরা কি করতে পারি, যে ডকুমেন্ট ডট রাইটের মধ্যে যদি আমরা রেজাল্ট লিখে দেই, দিয়ে যদি এখন রিলোড করি, সরি এটা আমার না, আমারটা হচ্ছে এই জায়গাতে দিলাম হচ্ছে 80। হ্যাঁ, 80 দেখা যাচ্ছে। এখন আমি একটা কন্ডিশন লিখবো, সেটা হচ্ছে ইফ কি লিখবো, যে বি যদি বি এর মান যদি 100 চেয়ে বড় হয়, তখন কি দেখাবে? ডকুমেন্ট ডট রাইট যে ইনভ্যালিড ইনপুট। এখন সেভ দিয়ে যদি আমি রিলোড করি, হ্যাঁ নাম্বারটা চাচ্ছে, আমি 101 দিলাম, এখানে কি দেখাচ্ছে? যে ইনভ্যালিড ইনপুট। আচ্ছা, এরপর আমি যদি লিখি এলস ইফ, এটার মধ্যে কি কন্ডিশন দিব? যে যখনই কি বি এর মান 80 চেয়ে বেশি হবে, তার মধ্যে আমরা বলে দিব যে ডকুমেন্ট ডট রাইট যে রেজাল্ট ইজ এ প্লাস। এখন সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে রেজাল্ট দিলাম আমি 85, এখানে কি রেজাল্ট ইজ এ প্লাস। আর আরেকটা যদি আমরা করি, যে এলস ইফ এর মধ্যে আবার বলে দেই যে এলস ইফ, আর এখানে আমি কন্ডিশনটা দিব যে বি। ভাই হ্যাঁ ভাই এটা গ্রেটার অরিকল হবে না ভাই? এই কি আপনার তাহলে পরেরটা তো ভাই মানে এই যে মাঝখানের বিটার মধ্যে তো ভাই ঝামেলা হয়ে যাবে মনে হয়। কেমন? 70 আর 80 এর মধ্যে তাহলে আমি এখানে দিব যে 70, যদি 70 এর চেয়ে বড় হয়, সরি মানে বি এর মান যদি 70 এর চেয়ে বেশি হয়, তখন কি দেখাবে? তাহলে ভাই যদি ইনপুট যদি 80 হয় ভাই, তাহলে এটা কি দেখাবে? তাহলে এ দেখাবে, ও ঠিক আছে ঠিক আছে। তাই না? আর আমরা যদি চাই, আচ্ছা ওটাও আমি দেখাচ্ছি, যে 80 পাইলে তো আমাদের এ প্লাস হয় নিয়ম মতে, তাই না? সেটা করে দিচ্ছি, যে ডকুমেন্ট ডট রাইটের সেটা মধ্যে বুঝতে পারছি বাকিটা ক্লিয়ার হয়েছে ভাই, ঠিক আছে। রেজাল্ট ইজ কি হবে? এ। আর এলস এর মধ্যে বলে দেব এর চেয়ে যদি নিচে পাই, আমি ডাইরেক্ট বলে দেবো যে তোমার রেজাল্ট ভালো হয় নাই। ডকুমেন্ট ডট রাইট যে রেজাল্ট ইজ নট গুড, সেভ দিলাম। দিয়ে যদি এখন রিলোড করি, ধরেন যে আমি 75 দিলাম, রেজাল্ট ইজ এ। আমি যদি 80 দেই, তারপরেও কিন্তু এ দেখাবে, কারণ যে আমি বলে দিচ্ছি কন্ডিশনের মধ্যে যে এ প্লাস কখন দেখাবে, যখন এটা 80 এর চেয়ে বেশি হবে। আমরা এখন এখানে ডাইরেক্ট বলে দিতে পারি যে 79 এর চেয়ে বেশি হলেই আমার কি হবে? এ প্লাস হবে। অথবা আমরা বলতে পারি
যে যে এখানে আমরা ইকুয়াল বলে দিতে পারি যে যখনই বি এর মান কি 80-র চেয়ে বড় অথবা 80-র সমান হবে তখন কি হবে, রেজাল্ট ইজ এ প্লাস। আচ্ছা, বুঝতে পেরেছেন? আর এটা তো আমরা এরকম ভাবে বলে দিতে পারি। আর এর চেয়েও যদি আমরা কম কম পাই, সেটা হচ্ছে আমি যদি এখন নাম্বার দিই 60, তাহলে ও কি দেখাবে যে রেজাল্ট ইজ নট গুড। তো আপনাদের একটা ছোট্ট কাজ থাকবে, ছোট কাজ বলতে এখনই আমি সেটা করি, সেটা হচ্ছে এই এই যে রেজাল্টটা দেখাচ্ছে যে রেজাল্ট ইজ নট গুড, অর্থাৎ আমি এখানে দুইটাই আনিব, একটা হচ্ছে গুড আর একটা হচ্ছে ব্যাড, ঠিক আছে? আর এখানে আমি স্টাইল ট্যাগের মধ্যে আমরা এটা ইনলাইন স্টাইল করতে চাই, সেটা হচ্ছে যে ডট গুডের কালার দিব আমরা হচ্ছে গ্রিন, আর ডট ব্যাডের কালার হবে কি রেড দিয়ে দিলাম। এখন এখানে সেমিকোলন দিয়ে দিলাম। এখন আমার রেজাল্টটা যখনই কি হবে 100-এর চেয়ে বেশি হবে, এটা বাদ, এটা তো ইনভ্যালিড। আমি এইটার ক্ষেত্রে করতে চাচ্ছি যে যখনই 80-র চেয়ে বেশি পাবে যে রেজাল্ট ইজ এ প্লাস, সেটা কি এই গুডের মধ্যে আসবে এবং কালারটা গ্রিন হয়ে যাবে, এটা স্টাইলটা। এখন গুডের মাধ্যমে মধ্যে আমরা আনবো কিভাবে বলেন তো? আর এগুলো হ্যাক্স দিতে হবে, আমি যেহেতু ইউজ করেছি, আইডি দিয়েছি, এক্ষেত্রে হ্যাক্স। সেটা হচ্ছে যখনই 80-র চেয়ে বেশি পাবে তখনই রেজাল্টটা এখানে দেখাবে। কিভাবে করব? হ্যাঁ, এখানে আমরা তখন বলতে পারি যে গেট এলিমেন্ট বাই আইডি। আইডি কি? গুড। এটার কি হবে ডট এইচটিএমএল এ এখানে আমরা বলে দেব যে রেজাল্ট ইজ এ প্লাস। তাহলে এখন কি রেজাল্টটা এখানে দেখাবে এবং কালারটা গ্রিন হয়ে যাওয়ার কথা। আমাদের যদি কন্ডিশন এবং সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এরকম হবে আর কি। এখন যদি আমি রিলোড করি, ধরেন যে এখন ইন্টারভিউ নাম্বার আমি 85 দিলাম, কি দেখাচ্ছে যে রেজাল্ট ইজ এ প্লাস। আর আমরা যদি বলি যে রেজাল্ট যখন মানে খারাপ হবে, অর্থাৎ 60 বা 70-এর নিচে পাবে, আমরা কিভাবে করব? এই যে এই ব্যাডের মধ্যে নিয়ে যাওয়ার জন্য এসকেরি পাথ ডকুমেন্ট ডট কি হবে গেট এলিমেন্ট বাই আইডি, আর এর মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে ব্যাড। আর হ্যাঁ, এখানে আমরা বলে দিতে পারি যে রেজাল্ট ইজ নট গুড। সেভ দিয়ে যদি এখন আমি রিলোড করি, ধরেন যে আমি দিলাম 60, তখন কি দেখাচ্ছে যে রেজাল্ট ইজ নট গুড। এখন আপনাদের যেটা হোমওয়ার্ক থাকবে, ছোট্ট একটা হোমওয়ার্ক, সেটা মানে এখানে তো রেজাল্ট আমি পেজটা রিলোড দিলেই কি চলে আসতেছে না, এরকম না। আমি চাচ্ছি হচ্ছে যখন এখানে একটা ইয়া থাকবে বাটন বা সামথিং এরকম, সেটা হইতে পারে, জি জি জি, যে এখানে আমার হ্যাশ দেওয়া থাকলো যে ইফ এখানে শো রেজাল্ট নামে, শো রেজাল্ট গ্রেড, এরকম সামথিং একটা বাটন থাকবে। আমি যখন এটাতে ক্লিক করব, অর্থাৎ এখন যদি আমি এই প্রম্পটটা আপাতত বাদ দিয়ে দিই, সেভ দিয়ে যদি রিলোড করি, যে শো রেজাল্ট গ্রেড, আমি যখন এটাতে ক্লিক করব তখন ওই প্রম্পট অপশনটা আসবে, আসে আমি নাম্বার দিব, তারপর কি রেজাল্টটা দেখাবে। করতে পারবেন? বুঝেন নাই মনে হয়? আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে একটা অন ক্লিক ফাংশনের মাধ্যমে কাজটা করবেন। আমি আরেকবার বলি, সেটা হচ্ছে আমরা কি এখানে যদি এই প্রম্পটটা রেখে দেই, অটোমেটিক রিলোড নিচ্ছে পেজটা। এই রিলোডে প্রথমেই বলতেছে যে এন্টার ইওর নাম্বার। না, আমি এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি যে প্রথমে থাকবে হচ্ছে এই যে শো রেজাল্ট গ্রেড, ঠিক আছে? আমি এটাতে ক্লিক যখন করব তখন এই প্রম্পট অপশনটা আসবে, তার আগে আসবে না। আচ্ছা, এটা তাহলে আপাতত করার দরকার নেই, আমি এটা নেক্সট ক্লাসে। মাথাটা খাইতে হবে।
হ্যাঁ, ওইটা জাভাস্ক্রিপ্টে একটু ঘেটে দেখবেন। আর তার আগে হচ্ছে আমি যদি এটা দেখি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা কি আপনারা HTML এ কনভার্ট করেছিলেন, এই ফর্মটা, সরি ফর্মটা না, এই পেজটা? আমি যদি এইচডি ফাইলটা তো এটা করেছিলেন? ভাইয়া নিচে তো করি ম্যাপ করবো না। না না এটা আমরা করি ওটা রাইট সাইডের সাইড বারটা করছি। সাইড বারটা আচ্ছা, আপনাদের নেক্সট কিছুটা করছি ওই উপরের পার্টটা আর কি। হচ্ছে এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। ফুটারটা করতে পারি নাকি? হ্যাঁ, ফুটারটা সহ করবেন। ফুটার ফুটারটা যদিও আমি দেখাইতে চাইলাম, ওই দিন তো আপনারাই বললেন যে এটা হলে পারবেন আপনারা। তো এটা হচ্ছে এই যে এটা একটা আইকন থাকবে জাস্ট, এটা মনে হয় তো আপনাদের আমি দেখাইছি, তাই না? হ্যাঁ, তো এটা পিএইচডি ফাইলটা আমি দিয়ে দিব আজকে। সেটা হচ্ছে এখানে ম্যাপ থাকবে, ম্যাপে আপাতত অ্যাড্রেস যে কোনো একটা কিছু দিতে পারেন, যে আপনি কোন ভার্সিটিতে পড়েন বা কোথায় কাজ করেন এরকম একটা দিবেন এই জায়গাতে। আর এইরকম তারপর নিচে একটা ফর্ম থাকবে, তারপর সেন্ড মেসেজ। এটা কিন্তু বুটস্ট্র্যাপ দিয়ে করতে হবে আপনাদের। করতে পারবেন? ম্যাপ কি ইমেজ দিয়ে দিব অথবা নাকি আইফ্রেম দিয়ে দিব? আইফ্রেম দিয়ে দিবেন, আইফ্রেমে যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে ওইটা দিয়ে এখানে আনবেন। কি করতে পারবেন? ট্রাই করবো। হ্যাঁ, এটা করতে হবে। অলরেডি অনেকগুলো ক্লাস চলে গেছে আমাদের HTML CSS এর উপরে। আর